টাকা পয়সা দিলে পাখি কত কি করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে লীলা করে। দেখতে ভালো গায়ে সে ভালো, এই দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে লীলা করে। আদা দিব টিং টিং রসুন দিব, মরিচ দিব সামান্য, একটা চা বানাই বউয়ের জন্য। মানুষের জীবনে সুখ নাই কেন জানুন, কারণ মানুষ সুখ খুঁজতে যায়, খুঁজা তো সুখ পাওয়া যেত না। আমার ইচ্ছা আমি অনেক বই লিখবো, অনেক টাকা কামাবো, অনেক টাকা কামাই বড় লোক হয়ে যাবো, চাকরি আর করবো না। এই ব্যাপারে আপনার মন্তব্য কি, যারা লিখতে চায় সামনে বই? নিজেকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট। গল্পের এই মানুষটা কখনো নিজেকে কবি, কখনো গায়ক, আবার কখনো অভিনয় শিল্পী হিসেবে পরিচয় করিয়া থাকেন। সবাই তাকে ভাইসাব হিসেবে জানেন। তিনি কখনো দেশ বিদেশে ঘুরেন, আবার কখনো সমাজের নানা অসঙ্গতি মজার ছলে তুলে ধরেন। আজকের ঈদ আয়োজনের পুরোটা সময় জুড়ে আমরা কথা বলবো সেই ভাইসাবের সাথে। ভাইসাব কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, নিঃসন্দেহে ভালো আছি। রমজানের পরে ঈদ, আপনার প্ল্যান কি এবার ঈদে? বিকেল পর্যন্ত ফ্যামিলির সাথেই সময় কাটানোর একটা প্ল্যান, এরপরে বন্ধু বান্ধব, হাই হ্যালো। আর আমার হচ্ছে পার্সোনাল লাইফে আমার অনেকগুলো স্কুলে পড়া হয়েছে, বাবার বদলির চাকরি ছিল, যে কারণে আমার অনেকগুলো স্কুলের ইয়েতে যাইতে হয়, ও যে রিউনিয়ন টাইপ যেটা হয়। তো দেখা যায় ঈদের পরের দিনই অ্যাটলিস্ট 3টা স্কুলে আমার জয়েন করতে হয়। তো এই মোটামুটি এইভাবে 2-3 দিন চলে যায়, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাথে একটু কথা টথা বলা। যখন প্রেম করতেন বা ভাবি, আপনাকে কি ভাইসাব বলে ডাকে নাকি অন্য কোনো নামে ডাকে আপনাকে? প্রেম যখন করতাম বা এখনো যা করতেছি, ভাইসাব নামে কেউ ডাকে না আসলে। আমার ক্লোজ যারা আছে ওরা আমার সামিউল নামেই ডাকে, বা আমার আরেকটা ছোট্ট নাম আছে নিকনেম আকাশ, ওই নামে ডাকে আমার ফ্যামিলি মেম্বাররা। আচ্ছা, একটু জানতে চাই, অনেকে আপনার সম্পর্কে জানে, আপনার জন্মস্থান, বেড়ে ওঠা এবং আপনার কর্মপরিধি নিয়ে আপনার ভাবনা একটু আমাদেরকে জানাবেন। কাউরাট নামে একটা গ্রামে, যেটা আমার নানুর বাড়ি, ঐতিহ্যবাহী একটা গ্রাম। আর আমার দাদার বাড়ি হচ্ছে দেওপাড়া গ্রামে, সেটা দুইটাই কেন্দ্র উপজেলায়। এটা হচ্ছে ওখানে জন্ম এবং বেড়ে ওঠার আমার বিভিন্ন জায়গায় বেড়ে ওঠা, কারণ আমার বাবার ছিল বদলির চাকরি। আমি নেত্রকোনায় থাকছি, কেন্দুয়াতে, বারহাট্টাতে থাকছি, এরপরে বিরিশিরিতে থাকছি, দুর্গাপুর উপজেলায়, ময়মনসিংহে থাকছি, তারপর জাহাঙ্গীরনগরে থেকে। আমার অ্যাক্টিংয়ের যাত্রা শুরু হয় হচ্ছে যাত্রা নাটক থেকে, যাত্রাপালায়। যাত্রাপালায় আমি প্রথম অভিনয় করি, সেটা হচ্ছে গুনাই বিবি নামে একটা নাটক। তখন আমি খুব স্কুলে পড়ি। বিভিন্ন কালচারাল পারফরমেন্সগুলো যেসব জায়গায় আছে, যেমন আদিবাসীদের বিভিন্ন পারফরমেন্স বা বিভিন্ন এলাকার ট্রেডিশনাল যে পারফরমেন্স, আমাদের নেত্রকোনা পালা গান আছে, তো এরকম যে পারফরমেন্সগুলো আছে সেইগুলোর সাথে আমি ফিল্ড ওয়ার্ক করতেছি রেগুলার, সেই ফার্স্ট ইয়ার থেকে। তো এইগুলোরে আর কিভাবে পেট্রোনাইজ করা যায়, এইগুলোরে আরও কিভাবে প্রমোট করা যায়, সেটা নিয়ে কাজ করতেছি আর কি। এই হচ্ছে আমার কর্মপরিধি। ইদানিং লেখালেখি করতেছি একটু। রিসেন্টলি আমার নন ফিকশন একটা বই গেল এই 25-এর বইমেলায়, বাংলা পেচাল নামে। বিশ্ববিদ্যালয় পাশ করে আপনার কাছে অন্য সরকারি চাকরি, অনেকে তো বিসিএসের দিকেও ঝুঁকে, সেদিকে না দৌড়ে ভাইসাব হয়ে ওঠার পেছনে অন্য কোনো কারণ কি আছে? না, অন্য কোনো কারণ নেই। আমি আসলে স্বাধীন থাকতে চাইছি, এবং সেটা ধরেন আমার লাকেও ফেভার করতে হয়, কারণ সবার সেই সুযোগটা থাকে না। ধরেন আমার যদি এরকম থাকতো যে আমার একটা চাকরি করে আমার ফ্যামিলিরে টানতে হইতেছে, এই বাস্তবতার সম্মুখীন যদি আমি হইতাম, তাহলে হয়তো আমার চাকরি করতে হইতো। কিন্তু আমার আল্লাহর রহমতে সেই দিকে, সেই বাস্তবতার সম্মুখীন হইতে হয় নাই। আর আমি খুব করে চাইতাম যে স্বাধীনভাবে একটা কিছু করব, এবং আমি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি অনেক দিনই হয়ে গেল, এখন পর্যন্ত কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই। এবং আমার এখন ভালো লাগে না সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে নতুন কিছু করি। পুরুষরা সারাদিনে গড়ে 3500 থেকে 4000 কথা বলে। এই হোয়াটসঅ্যাপ টাঙ্গুয়ার হাওড়ে আরাম আছে ভাই সাহেব। আমি ফুলাওয়ানরে কইছিলাম ল যায় আমরা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরে গিয়া, শীতকালের কথা হই না কই তোমরা কি তা টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে গবাদি পশু কিনবা আর আহানি জমি কিনা আদর্শ কৃষক হইবা, চাষাবাদ শুরু করবা। তো তোমরা যারা আসছো না তারা কিন্তু জানো না টাঙ্গুয়ার হাওড় শীতকালে কতটা জোস। যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি এনে আসতে পারো, তাইলে বুঝবা যে না ভাই সাহেব কইছিন ফটটা চিনাইছিন, পরে কিন্তু মজা লাগছিন। তো থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগল মন। এই প্রেম সুদাটা থাকতে থাকতে ফান্ডা করে দাও। যখন কোমরে গেড়ি গুড়ি লড়ে যাবো, জয়েন্ট ময়েন্ট কাজ করতো না, তখন কিন্তু ঘোরাফেরার মতো মন মানসিকতা থাকতো না।
ভাই আপনি একটা ইউনিক একটা ছন্দ বলেন, যে ছন্দ এর আগে কেউ শুনছে না। ও তাই? হ্যাঁ। গালিম শাহ ভরসা দিন কুলাশা দয়াল গুরু ভাই সাহেবের নামে করি আমি শুরু। আমরা শাল দিঘের আব্বানি করতে চাইছিল একটা মেমানি, বাইরে কে রইছিল কিন্তু হিক্কা চান্দরা হাল্লা মারছে একটা টাল্লা, আসলে কিন্তু একটা চাল্লা। কেন, কোন স্বার্থ হাসিল করার জন্য ভুল শিক্ষা আমাদেরকে দিছে সেটাও আমরা জানি না। এরপরে চোরের মার বড় গলা। পেঁয়াজ কিন্তু তেজ বাড়ায় দেয়। আমরা এলাকাত গরুর লড়াই হইতো তখন, গরুর লড়াইয়ের আগে প্রচুর পেঁয়াজ খেয়ে হইতো। পেঁয়াজ খেয়ে হইলে কি হইতো, গিয়া তার যে প্রতিপক্ষ গরু আছে এটা ডুস দেনে ফালাই দিত। আচ্ছা ভাই সাহেব, এই যে আপনি অনেক ধরনের ভিডিও করছেন, কোন বিষয়টাকে প্রাধান্য রেখে মূলত এই ভিডিওগুলি আপনি তৈরি করছেন? এখানে আমার একটা কথা থাকে যে আমি এটা বলতে চাই, এটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। ধরেন আপনি যখন একটা ছবি আঁকবেন, সেটা একটা মোটিভ থাকবে, আপনি ছবিটা কেন আঁকতে চান, এটার মধ্যে কি বলতে চান। সবাই তো আসলে কথা বলতে চায়, গান হোক নাটক হোক, যে সিনেমা বানায় সে সিনেমায় কিন্তু একটা কথা বলতে চায়, একটা মেসেজ দিতে চায়। তো আমারও সেটাই মোটিভ থাকে যে আমি আসলে এই জিনিসটা নিয়ে আমার যে পার্সপেক্টিভ, আমার যে দৃষ্টিভঙ্গি সেটা শেয়ার করতে চাই, এবং এইভাবেই আমি আসলে জিনিসগুলো বানাই। অনেক ধরনের ভিডিও তো করছেন, সমাজের অনেক অসঙ্গতি নিয়ে কথা বলছেন। এই যে সাম্প্রতিক সময়ে মবের যে সংস্কৃতি চলছে এবং গণধর্ষণের যে ঘটনাটি বিস্তরভাবে অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এই নিয়ে কি ভাই সাহেব কোনো কাজ করেছে? হ্যাঁ, সেটা নিয়ে আমার যে লাস্ট বই বেরোইছে সেখানেও লেখা আছে, মানে গণধুলাই বলে একটা ইয়ে আছে আর কি, একটা আর্টিকেল আছে, সেখানে আছে স্পেসিফিক। আপনি যদি বলেন যে ধর্ষণের ব্যাপারে আমার কোনো কন্টেন্ট আছে কিনা, সেটাও আমি করছি। প্রায় সপ্তাহ দেড়েক আগে আমার একটা কন্টেন্ট আপলোড হয়েছে, সেখানে আমি যে জিনিসটা বলছি যে এখন আমরা আসলে একটা পরিবর্তিত সময় এবং একটা অগোছালো সময়ের মধ্যে আছি। এইখানে আমার কে কতটা ব্যাকআপ দিবে, কে কতটা নিরাপত্তা দিবে, তার থেকে বড় বিষয় হচ্ছে আমি নিজেকে কতটা আসলে নিরাপদ রাখতে পারি। আমাদের একটু মানে লুকায়া বাঁচায়া চলার যে বিষয়টা, আমি আবার এটা বলতেছি না, কেউ কেউ বলবে যে হ্যাঁ তুমি কি তাহলে বলতেছো মেয়েরা ঘর থেকে বেরোবে না। আমাদের বাস্তবতাটা এখন এরকম জায়গায় পৌঁছায় গেছে যে আমাদের কিছুটা সময়ের জন্য হইলেও একটু নিজের নিরাপত্তা নিজে এনশিওর করতে হবে। গ্রামগঞ্জের থেকে শুরু করে সকল জায়গায় একটি বিষয় দেখা যায় যে মবের সংস্কৃতি, যেটি নিয়ে কথা হচ্ছে, এটি কি দিনকে দিন বাড়ছে কিনা, বা এইগুলি কমানোর জন্য আসলে সামাজিকভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা? শুধুই কি আমরা আসলে প্রশাসনের দিকে চেয়ে থাকবো? এখন এইগুলোর পেছনে স্পেসিফিক কয়েকটা কারণ আছে। এই যে মব তৈরি হয়, একটা মবের অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আইনের প্রয়োগ নাই। আইনের প্রয়োগ নাই, এই কারণে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা তো অস্বীকার করার সুযোগ নাই। মবটা কেন তৈরি হচ্ছে, মবের অনেকগুলো মোটিভ আছে। পরিকল্পিতভাবে মব হয়, আপনার সাথে আমার একটা গ্যাঞ্জাম আছে, আমার এখানে অনেকগুলো মানুষ আছে যারা আমার কথায় উঠে বসে আপনার উপরে আমি লাগাই দিলাম, ওইটা আলাদা হিসাব। কিন্তু এটাও তো আছে যে আইনের শাসন নাই বলেই মবের পরিস্থিতি তৈরি হইতেছে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং আপনি যদি সচেতনতার কথা বলেন, আমরা ছোটবেলা যখন সমাজবিজ্ঞান বইয়ে পড়ছি, পৃথিবীর তাবৎ যত সমস্যা আছে সব সমস্যার শেষে সমাধানে কি করতে হবে, ধরেন বাল্যবিবাহ কি করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, এবং সব শেষে কিন্তু একটা লাইন দেওয়া থাকে, প্রচুর সচেতনতা তৈরি করতে হবে। আসলে যেটা কমন, এটার আসলে কোনো ভ্যালু নাই। সব সমস্যার সমাধানের জন্যই সচেতনতার দরকার আছে, কিন্তু ওইগুলোর উপরে ভর করে আপনি বেশি দূর যাইতে পারবেন না। এইগুলো হলো মাইনর। তো মেজর যেটা, সেটা হলো আইনের শাসন প্রয়োগ করতে হবে। জনগণ যখন দেখবে যে একটা পকেটমার যখন যাচ্ছে, ওর আপনি দেখছেন কখনো, আপনি ছোটবেলা থেকে চিন্তা করে দেখেন তো যে একজন পকেটমার ধরা খাইছিল, তারপর ওর 6 মাসের জেল হয়েছে, আপনি শুনছেন? মনে করে দেখেন তো, আপনি আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন তারা কেউ শুনছে কিনা। তার মানে পকেটমারের তাইলে আলটিমেট তার ইয়াটা কি হবে, সে যে ক্রাইমটা করলো এটার জন্য তার পানিশমেন্টটা কি হবে? থাকবে না এই বাংলাদেশ আর থাকবে না। এই যে নৌকাগুলো দেখছেন না দাদা, নৌকা তো আগের থেকে এখন অলরেডি কমে গেছে, এই নৌকা আরো থাকবে না। এই যে ব্রিজটা দেখছেন দাদা, লম্বা ব্রিজ, এই দিক থেকে ঘুরে এদিকে চলে গেছে, কিন্তু এরপরে মাঝখানে যে জায়গাটা দেখছেন সেই জায়গাটা থাকবে না দাদা, থাকবে না। খুব কষ্ট লাগছে দাদা। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বউয়ের সাথে পরামর্শ না করে ইফতারের মধ্যে জিলাপি দিয়ে দিই, এটা ঠিক না। যে কোনো কাজ পরামর্শ করে করা উচিত, কারণ অনেকেই আছে জিলাপি পছন্দ করে না। আমার মনে হয় আপনারা যারা বিবাহিত এই জিনিসগুলো মেনটেন করবেন, নাহলে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, মানুষজন এগুলো নিয়ে হাসাহাসি করে, এগুলোর তো কোনো দরকার নাই। তোর বাড়িতে খুবই বাতি আছে,
তাহলে খুবই বাতির আলোতে গিয়া ঠিকঠাক মতো পড়াশোনা করো, বিসিএস ক্যাডার হও, তাহলে হ্যাঁ না তে না খেতা সব তোমার পায়ের কাছে গড়াগড়ি খাইবো। জামাই কি বলো? হ্যাঁ ঠিক ভাই। সব নিয়ানে রে আমার সব নিয়ানে, এই পিনিকের বৃত্তান্ত তুই আমায় কইয়া দে। বাজার আচ্ছা ভাই সাহেব, এই যে আপনি অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করছেন, অনেকে তো নতুন যারা আছে তারাও তো উৎসাহিত হচ্ছে, তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে? তাদের জন্য আমার বার্তা হচ্ছে, ভাই আমরা ভুল করছি, তোমরা আর ভুল করো না, এই কন্টেন্ট ক্রিয়েশনে আইসো না। মানে অনেস্টলি যদি বলি সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র টাকার জন্য কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসে বা যে কোনো ধরনের আর্ট বা কলা যদি সে প্র্যাকটিস করে, চর্চা করে, তাইলে এটা তার জন্য আসলে একটা সময় বেদনার কারণ হবে। কারণ ফেসবুকের বর্তমান অনেকগুলো ইয়ার কারণে, জটিলতার কারণে ইনকামের কোনো নাই, মানে আপনার কোনো কি বলে এটা, ধারাবাহিকতা নাই। কিন্তু শুধুমাত্র টাকার জন্য এই যে একটা বাজারে একটা কথা চালু আছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের কারি কারি ডলার টাকা, এটা আসলে নাই। একটা সময় ছিল, এখন আর নাই। ফিউচারে হয়তো আরও খারাপ হবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। তো তোমরা বুঝে শুনে আসো আর কি, এটাই আমার বক্তব্য। আমরাও তো জানি যে ভাই সাহেবেরও কারি কারি টাকা আছে, সেক্ষেত্রে আসলে ভাই সাহেব কি শুধু এই কন্টেন্ট ক্রিয়েশনই করছে নাকি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করছে? না, অন্য কোনো ব্যবসা বাণিজ্য, সলিড বিজনেস, আমার এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিজনেস ছিল, সেটাও আছে। পাশাপাশি বলার মতো বিজনেস যেটা আছে সেটা বিজনেস না, সেটা আমার আরেকটা হচ্ছে মানে কাজের একটা আর কি, একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে যে আমাদের একটা হাউস আছে, প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ। সেখান থেকে আমরা ফিল্ম বানাই, শর্ট ফিল্ম বানাই। সেটা প্রায় 17-18 সাল থেকেই আছে। ভাই সাহেবের কি কোনো কিছু অপূর্ণতা কাজ করে মাঝে মধ্যেই? আমার অপূর্ণতা যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমি জীবনে বই খুব কম পড়ছি এবং পড়ার সময়ও পাইতেছি না। এটা আমার খুব ভাবায় যে আমি আরও পড়ার দরকার ছিল। এই বয়সে আমার যতটুকু পড়াশোনা আছে এর থেকে অন্তত 10 গুণ বেশি পড়াশোনা থাকা দরকার ছিল, এবং সামনে আসলে কতটুকু পড়তে পারবো, এই অপূর্ণতাটা আছে আমার। ভাই সাহেবের স্বপ্ন এবং ভাই সাহেবের মেসেজ কি পুরো দেশের মানুষের জন্য? পুরো দেশের মানুষের জন্য মেসেজ একটাই, যে তুমি আসলে তোমার মূলে ফিরে যাও। আসলে তোমার অন্তর কি বলে, এবং তোমার প্রয়োজনের অতিরিক্ত তুমি আসলে চাইতে চাও না বা পাইতে চাও না, তাইলে এটা তোমার অনেক বেশি যন্ত্রণা দিবে। এবং প্রয়োজন কতটুকু সেটা বোঝার জন্য একটু পড়াশোনা করতে হবে, একটু 2-4 জন মানুষের, মনীষীর তাদের আলাপগুলো শুনতে হবে, তাইলে বুঝবা জীবনটা কি। এটা হলো মানুষের জন্য আমার বক্তব্য। আমাকে দেখো, আমাকে দেখলে অনেক কিছু শিখতে পারবা। আর স্বপ্ন? আর স্বপ্ন হচ্ছে আমার স্বপ্ন তো সবচেয়ে বড় স্বপ্ন যেটা, সেটা আসলে অভিনেতা হইতে চাই। এবং এটা হচ্ছে আপনাদের সবার শুভকামনায়, সহযোগিতায়, দোয়ায় আমার সেই প্রসেসটা অলরেডি শুরু হয়েছে। আমার একটা ফিচার ফিল্ম এই বছরই হয়তো রিলিজ হবে, আরও 2টা প্রসেস আছে। আর একটা হচ্ছে এবার আমরা জমা দিচ্ছি অনুদানে, সেটা যদি এবার হয় তাইলে হয়তো আগামী বছর সেটা শুটে যাব। এবং সবগুলো কাজই খুব এক্সপেরিমেন্টাল, এবং এগুলো টাকার জন্য না, মানে আত্মার খোরাকের জন্য বেশ ভালো। এবং টিভিতে যাচ্ছে নাটক, সিঙ্গেল নাটক যাচ্ছে, ওটিটিদের সামনে কাজ আসতেছে, এটা প্রসেস অলরেডি শুরু হয়েছে। এটাই হইতে চাই, অভিনেতাই হইতে চাই। পাশাপাশি আপনি যদি বলেন, আমার খুব ইচ্ছা করে শিক্ষকতা করতে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক। মানে তথাকথিত সেই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা স্কুলের শিক্ষক এরকম না। ধরেন আমার ইচ্ছে করে যে কিছু মানুষ থাকবে যাদেরকে আমি 2টা কথা বলবো, এবং ওরা সিরিয়াসলি আমার কথাটা অবজার্ভ করবে এবং খেয়াল করবে যে আসলে ভাই যেটা বলছে বা ভাই সাহেব যেটা বলছে কথাটা তো আসলে গুরুত্বপূর্ণ, বা একটু ভেবে দেখি। মানে আমি মেন্টরশিপ নিতে চাই মানুষজনের, এইটা একটা ক্ষুধা আছে আর কি আমার স্বপ্ন। ভাই সাহেব, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, একটা বিষয় আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। ভাই সাহেবের অনেক ভিডিও কন্টেন্ট দেখি, কিন্তু ভাই সাহেব কি নাচে না নাকি নাচতে জানে না, কোনটা? যথা হস্ত তথা দৃষ্টি, মানে আপনার হাত যেখানে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে ক্লাসিক একবারে বেসিক বিষয়। ধরেন এই যে ছেলেদের হাত তো সবসময় এদিক সেদিক নাড়াচাড়া করে। না, সেখানে যে আপনার দৃষ্টি সেখানে থাকবে। ধরেন এই যে আপনার হাত গেল, আপনার চোখ সেখানে থাকবে। এই যে হাত এখানে চলে আসলো, এই যে গেল, দেখছেন? এবং যারা নাচ জানে তারা বুঝবে যে ছেলেটা হাতে লইলেও নাচে যা কইতেছে তা ঠিকঠাকই কইতেছে। দর্শক, আমরা কিন্তু আজকে ভাই সাহেবের নৃত্যের কিছুটা অংশ হলেও আমাকে শেখানোর চেষ্টা করেছেন। আজকে তিনি পুরোপুরি নাচেননি, তবে কোনো না কোনো সময় আমাদের দর্শকদের জন্য আবারও তিনি নাচবেন। আমরা এখন ব্রহ্মপুত্র নদ, সেই নদে আমরা যাব এবং ভাই সাহেবকে নিয়ে একটু ঘুরবো এবং পাশাপাশি ভাই সাহেবের গান শুনবো। পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে, হায় রে বাদাম দেখা চায়া থাকি,
আমার নিকেও আসে রে আশার মাসা ভাষা পানি রে গাঙ্গে দিয়া যায় রে কত নাই নায়রির নৌকা বইনে বইনে মায়ে ঝিয়ে হইতাছে যে দেখা রে হায় রে ঝিয়ে মায়ে